রাতভর রাশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ। মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের। ইরানের উপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর। যে কোনো পরিস্থিতির জন্য পুনরায় প্রস্তুত তেহরান, জানালেন প্রেসিডেন্ট। ঘুষ গ্রহণের দায়ে সাবেক কৃষিমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিল চীন। বাকিদের জন্য কঠোর বার্তা শি জিনপিংয়ের। ক্ষমতা ছাড়লেও পালাবো না, বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি। নতুন সরকারের বিরুদ্ধে অধিকার হরণের অভিযোগ। চন্দ্রপৃষ্ঠে মরিচা পাওয়ায় বিস্মিত বিজ্ঞানীরা। অক্সিজেন ছাড়াই লোহার ক্ষয় নিয়ে কৌতূহল। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাজমা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাশিয়ার টানা 12 ঘণ্টা ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। 28 সেপ্টেম্বর রাত থেকে ভোর পর্যন্ত চলা এই আক্রমণে 595টি ড্রোন ও 48টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ভূপাতিত করলেও কিছু আঘাত হানে আবাসিক ভবন ও অবকাঠামোয়। নিহত হয়েছে অন্তত 4 জন, আহত প্রায় 80 জন। প্রেসিডেন্ট জেলেনস্কি একে একটানা ও ভয়ঙ্কর আক্রমণ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার টানা 12 ঘণ্টার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এক রাতেই 6 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কিয়েভ যেন পরিণত হল ধ্বংসস্তূপে। রাশিয়া গতরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একযোগে এই হামলা চালিয়েছে। 28 সেপ্টেম্বর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা 12 ঘণ্টা চলে এই আক্রমণ। ইউক্রেনীয় সেনাবাহিনীর হিসাব অনুযায়ী রুশ বাহিনী মোট 595টি ড্রোন এবং 48টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 568টি ড্রোন ও 43টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হলেও বাকি কয়েকটি আঘাত হানে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 80 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, এই আক্রমণ ছিল একটানা ও ভয়ঙ্কর। তিনি বলেন, আবাসিক ভবনের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরতলির কয়েকটি এলাকায় পুরোপুরি ধসে গেছে কিছু ভবন। জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, G7 ও G20-র প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে। তিনি বলেছেন, এই ধরনের হামলা শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। এই আক্রমণকে সাম্প্রদায়িক সময়ের মধ্যে অন্যতম বৃহৎ বলে মনে করা হচ্ছে। কিয়েভের আশেপাশে এখনও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও হতাহতের খবর আসার আশঙ্কা করা যাচ্ছে। পারমাণবিক কর্মসূচির অভিযোগে ইরানের উপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। 28 সেপ্টেম্বর থেকে অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও আর্থিক লেনদেনের সব সীমাবদ্ধতা বহাল হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এই উদ্যোগ নেয়, যদিও তেহরান তা অস্বীকার করে শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা জানিয়েছে। এদিকে জাতিসংঘের সিদ্ধান্তকে অন্যায্য ও অবৈধ বলে নিন্দা করেছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। 28 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের উপর অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আর্থিক বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত সব সীমাবদ্ধতা আবারও বহাল হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই পদক্ষেপের উদ্যোগ নেয়। তাদের অভিযোগ, ইরান 2015 সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে এবং গোপনে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য। জাতিসংঘের এই সিদ্ধান্তে কঠোর সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুলে নেওয়া প্রস্তাবগুলো পুনর্বহাল করা আইনগতভাবে ভিত্তিহীন ও অন্যায্য। তেহরান অন্যান্য রাষ্ট্রকে এই পদক্ষেপকে বৈধতা না দেওয়ার আহ্বান জানিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পূর্বে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা অবিলম্বে আবারও কার্যকর হবে। একই দিন মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতে কোনোদিনও করবে না। পেজেশকিয়ান বলেন, আমরা প্রতিবেশীদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চাই। ইরানের শত্রুরা কোনোভাবেই আমাদের লক্ষ্য ভঙ্গ করতে পারবে না। তিনি আরও যোগ করে বলেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করলেও সফল হয়নি। ইরান বিশেষজ্ঞ ও জনগণের ঐক্যের উপর ভর করে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবে। আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট জানান, ইরান সবসময় ন্যায়সঙ্গত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো আলোচনায় যাবে না যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে। নাজমা, মাই টিভি। চীনের সাবেক কৃষিমন্ত্রী তান রেনজিয়াংকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে জিলিন প্রদেশের আদালত, যা 2 বছরের জন্য স্থগিত থাকবে। 2007 সাল থেকে 2024 সালের মধ্যে তিনি প্রায় 268 মিলিয়ন ইউএন ঘুষ নিয়েছেন। অপরাধ স্বীকার করায় তার শাস্তি স্থগিত রাখা হলেও ইতিমধ্যে তিনি দলীয় ও সরকারি পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। দুর্নীতি বিরোধী এই রায়কে প্রেসিডেন্ট শি জিনপিং এর চলমান কঠোর শুদ্ধি অভিযানের বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। চীন জুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দুর্নীতি বিরোধী অভিযানের কঠোর বার্তা। কোটি কোটি টাকা ঘুষের অভিযোগে এবার মৃত্যুদণ্ডের মুখোমুখি হলেন দেশটির সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ান। চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। 29 সেপ্টেম্বর জিলিন প্রদেশের চ্যাংচুং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে, যা 2 বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে জানানো হয়েছে, 2007 সাল থেকে 2024 সালের মধ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তাং রেনজিয়ান প্রায় 268 মিলিয়ন ইউএন বা 37.6 মিলিয়ন ডলারের সমমূল্যের নগদ অর্থ ও সম্পদ ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন। আদালত জানিয়েছে, অপরাধ স্বীকার করায় তার মৃত্যুদণ্ড 2 বছরের জন্য স্থগিত থাকবে। তবে দুর্নীতির ঘটনায় তিনি ইতিমধ্যে দলীয় ও সরকারি পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাকে বহিষ্কার করে। এর 6 মাস আগে তিনি দুর্নীতি বিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন। তাং রেনজিয়ান 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন। পরবর্তীতে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। তার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলা নিষ্পত্তি করা হয়। এর আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শ্যাংফু ও সাবেক মন্ত্রী ওয়েফ হেরফেরের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2020 সালে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান জোরদার করেন। তিনি কর্মকর্তাদের জনগণের কাছে বিশ্বস্ত, সৎ ও নির্ভরযোগ্য হয়ে কাজ করার নির্দেশ দেন। চলতি বছরের জানুয়ারিতে শি জোর দিয়ে বলেন, দুর্নীতি এখন কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি। ক্ষমতাচ্যুতির 1 মাসের মধ্যেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেন, ক্ষমতা ছেড়ে পালাবো না, আমরা এই দেশ গড়ব। ওলি দাবি করেন, বর্তমান সরকার জনগণের রায় নয়, সহিংসতার মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও জানান। সুশীলা কার্কির সরকার তার পাসপোর্ট জব্দের চেষ্টা করছে, যা তিনি অধিকার লঙ্ঘন বলেও অভিযোগ করেন। বিস্তারিত রিপোর্টে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসের মধ্যেই প্রকাশ্যে এসে দৃঢ় অবস্থান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি দেশ ছেড়ে পালাবেন না। খবরটি নিশ্চিত করেছে কাঠমান্ডু পোস্ট। 27 সেপ্টেম্বর নিজের দল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট ইউএমএল এর যুব সংগঠনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওলি। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি সত্যি বিশ্বাস করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাবো?
তিনি আরো বলেন, আমরাই দেশ গড়ব, আবারও দেশকে সংবিধানের মূল ধারায় ফিরিয়ে আনব, দেশে শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা করব। সেনাবাহিনীর সহায়তায় সাময়িকভাবে নিরাপদে থাকলেও এতদিন আড়ালে ছিলেন কেপি শর্মা ওলি। এবার প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে তা জনগণের রায় নিয়ে আসেনি, বরং সহিংসতা ভাঙচুরের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। ওলি আরো দাবি করেন, তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। পাশাপাশি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, আন্দোলনের সময় আমি প্রশাসনকে কি নির্দেশ দিয়েছিলাম তার সব রেকর্ড প্রকাশ করা হোক। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার তার এবং তার সরকারের শীর্ষ মন্ত্রীদের পাসপোর্ট জব্দের প্রস্তুতি নিচ্ছে, যা তার অধিকার ক্ষুণ্ণ করার শামিল। ওলির ভাষায় এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। চাঁদের পৃষ্ঠে মরিচা বা হেমাটাইট পাওয়ায় বিস্মিত বিজ্ঞানীরা। সাধারণত মরিচা পড়তে অক্সিজেন ও পানি লাগে, যা চাঁদে খুবই কম। গবেষণায় দেখা গেছে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন চাঁদে পৌঁছতে পারে, বিশেষ করে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। এই অক্সিজেন চাঁদের লোহার সঙ্গে বিক্রিয়া করে হেমাটাইট তৈরি করে। এই আবিষ্কার চাঁদ ও পৃথিবীর সংযোগ বোঝাতে সাহায্য করে এবং ভবিষ্যতে চন্দ্রাভিযানে গুরুত্বপূর্ণ হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। নেই অক্সিজেন, নেই পানি, তবুও মরিচা পড়েছে চাঁদে। আর এই রহস্যের খোঁজে নেমেছে নাসা জানিয়েছে, চাঁদে মরিচা পড়েছে। পৃথিবীর বাতাস কি তাহলে ছড়িয়ে পড়েছে মহাকাশে? চাঁদের পৃষ্ঠে মরিচা পড়ার মতো ঘটনা বিজ্ঞানীদের বিস্মিত করেছে। সাধারণভাবে মরিচা পড়তে পানি ও অক্সিজেন প্রয়োজন, যা চাঁদে নেই বললেই চলে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় চাঁদের মেরু অঞ্চলে হেমাটাইট নামে এক ধরনের আয়রন অক্সাইড পাওয়া গেছে, যা এই মরিচারই একটি রূপ। বিজ্ঞানীরা মনে করছেন এর পেছনে পৃথিবীরই ভূমিকা রয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন চাঁদে পৌঁছায়, বিশেষ করে যখন চাঁদ পৃথিবীর ছায়ায় থাকে। তখন সূর্যের কণা চাঁদে পৌঁছাতে না পারলেও পৃথিবীর বায়ুমণ্ডলের কিছু কণা পৌঁছে যায়। এ ঘটনাকে বলা হয় আর্থ উইন্ড। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এ সময় চাঁদে অক্সিডেশন প্রক্রিয়ার সুযোগ করে দেয়। আর্থ উইন্ড সিমুলেশনে দেখা গেছে, অক্সিজেন আঘাত করলে কিছু আয়রনজাত খনিজ হেমাটাইটে পরিণত হয়। আবার হেমাটাইটে হাইড্রোজেন পাঠালে তা আংশিকভাবে আয়রনে ফিরে যায়। এ গবেষণা চন্দ্রযান 1-এর মাধ্যমে 2020 সালে পরিচালিত হয়। বিজ্ঞানীরা মনে করেন এটি চাঁদ ও পৃথিবীর সম্পর্ক বোঝাতে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।